মুক্তিযুদ্ধ চলাকালীন বা মুক্তিযুদ্ধের সময়কার দেশ স্বাধীনতার সময়ের বিষয় নিয়ে কথা বলতে গেলে, যেহেতু আমরা সে সময় জন্মাই নাই, সেহেতু ওই মুক্তিযুদ্ধের আসলে আমরা জেনে জেনে ওনার কাছ থেকে, যারা মুক্তিযুদ্ধ করছে তাদের কাছ থেকে জেনে শুনে বুঝে বা কারো লেখা দেখে বা ভিডিও দেখে এইভাবেই একটা ধারণা ভিত্তিক একটা কথা বলা যেতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধের সময় যে জিনিসটা হয়েছে, অর্থাৎ দেশ স্বাধীনতার সময় আপনার পুরো দেশ কিন্তু এই ভূখণ্ড স্বাধীনতা চাইছে, এই কথাটা বলা কিন্তু ঠিক হবে না। কারণ তখনও সংখ্যায় যারা বেশি হয়ে গেছিল, অর্থাৎ সংখ্যাটা, অর্থাৎ মুক্তিযুদ্ধ স্বাধীনতা যারা চাইছে, যে সংখ্যাটা বা এলিট শ্রেণী বা যারা এই সংখ্যায় বেশি ছিল, তাদের অবদান এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে আসলে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু তারপরও একটা অংশ ছিল, যে অংশটা কখনোই ওই অংশের ভিতরে বুদ্ধিজীবীও ছিল, ওই অংশের ভিতরে অন্য স্বাধীনতা চাই না এই ধরনের লোকও ছিল। তো ওভারঅল সবাই যে চাইছে বিষয়টা তা না। এই 5 তারিখের এই যে বিষয়টা, এইখানেও কিন্তু যে সবাই যে হাসিনা চলে যাক এটা চাইছে, এটাও কিন্তু ঠিক তেমন না। যদিও দুই জিনিস, দুইটার সাথে দুইটা মিলানোর কিছু না, কারণ দুইটা টোটালি ডিফারেন্ট একটা বিষয়। আচ্ছা, যাই হোক, এখন বলতে চাইতেছি যে ওই সময়ে যারা বুদ্ধিজীবী ছিল বা ওই লটের যারা বুদ্ধিজীবী ছিল, তারা তো এই 53 বছর বলেন বা বলেন, এটা তো চাইবেই না। তো ফলাফল এরপরে যেটা হলো, যুদ্ধের পরে, এটা হলো আমার ক্ষুদ্র জ্ঞান যেটা বলে, যুদ্ধের পরে যেটা হয়েছে, স্বাধীনতা লাভ করার পর, যেহেতু বিজয়ের মাস লাভ করার পর যে বিধ্বস্ত দেশ ছিল, সে সময় যারা যে অঢেল আগ্রহে অনেক বড় চা পাওয়া নিয়ে এই মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছিল, তারা যখন দেশে ফিরল এবং দেশের সব কিছু বুঝতে গেল, তখন দেখলো যে তাদের মন মতো অনেক কিছুই হইতেছে না। এটা যে কোনো জায়গাতেই, যে কোনো সময়ে এই জিনিসটা হয়ে ওঠে। অনেকের আশা প্রত্যাশা নিয়ে যখন যায়, তারপর যখন হয় না, তখন ওইটাকে ভুল মনে করে বা ওইটার বিপরীতে একটা অবস্থান আরও নেয়। তাহলে ওই যে বেসিক একটা শক্তি যেটা ছিল সব সময়, ওইটার মধ্যে যে শুধু আমি এই সরাসরি ডিক্লেয়ারে যেটা ইতিহাস থেকে বলা হয় যে পাওয়া যায়, সেটা জামাত ইসলামেরই কথা আসে। কিন্তু এছাড়াও ওর জামাত ইসলাম করে না, কিন্তু তারপরেও সাধারণ মানুষের ভিতরেও কিন্তু অনেকেও এই স্বাধীন হোক দেশ, এটাও কিন্তু চাই নাই। তাহলে এই সংখ্যাটা কম ছিল বিদায় ওরা হাইলাইট হয় নাই। আচ্ছা, এটা সবসময় থাকবে। ইতিহাস থেকে আপনি সত্য মিথ্যা সব একবারে ফেলে দিতে পারবেন না। সত্য মিথ্যা প্যারালাল চলবে, কখনো সত্য বেশি হয়ে যাবে, কখনো মিথ্যাটা বেশি হয়ে যাবে। এইটাই হচ্ছে আসলে ন্যাচারাল, আমার দৃষ্টিতে এটা হচ্ছে ন্যাচারাল একটা নিয়ম। তো তারপরে যখন স্বাধীনতার পরে যখন 75 পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটছে, এখানে আরও অনেক ইতিহাস আছে। এরপরে গিয়ে এই যে বিএনপির যে জন্ম, এই বিএনপির জন্ম কেন? কারণ হচ্ছে তখন ওই যে মানুষ যারা চায় নাই, এদের একটা সংখ্যা, কারণ যারা চায় নাই, এখানেও অনেক ক্রাইম হয়েছে, তো তারাও এই ক্রাইমের সাপোর্টার ছিলেন না। তাহলে ওই একটা গ্রুপের কিছু মানুষ এবং যারা দেশ স্বাধীন করছে, তাদের ভিতর থেকে যারা যে জিনিস পায় না, তারা মিলে পরবর্তী সময় আসলে এই জন্য বলা হয় বিএনপি মধ্যপন্থী দল। তো এই বিএনপির প্রতিষ্ঠিত, অর্থাৎ তৃতীয় একটা শক্তি দাঁড়ায় যায়। এরপরে প্যারালালে তো সেনাবাহিনীদের, এইটা তো 81 পর্যন্ত তো এই ধারাবাহিকতা ছিলই, এইভাবে কোনো না কোনোভাবে হয়ে আসছেই। তাহলে যখনই আপনি দেখবেন, আমার বলার বিষয় হচ্ছে যে বাংলাদেশ সবসময় দুইটা ভাগেই বিভক্ত ছিল। বাংলাদেশ কখনোই এক কাতারে, এক প্ল্যাটফর্মে সবাই ছিলেন না। তো প্যারালাল শক্তি দুইটা ছিল। যখনই দেখবেন যে ওই শক্তিটা যখন নির্বাচনে যায়, ওই শক্তির সাথে যখন ধরেন বিএনপি জামাত যদি এক হয়ে যায়, তাহলে দেখেন যে সেই সময় কিন্তু তারা সরকার গঠন করতে পারে। ওইটার সাথে, ওই শক্তিটার সাথে তৃতীয় যে শক্তিটা তৈরি হয়েছে, এই দুইটা শক্তি মিলায়া সেরা পড়ে যায় যখনই নির্বাচিত হয়। যে কারণে আওয়ামী লীগের যে ভোটের যে ব্যাপার, সে কিন্তু কখনোই
মানে কখনোই 30% বা 20% এর মানে ওনার যে নিট যে এটা কিন্তু বেশি ছিল না, মানে পক্ষ কিন্তু দুইটাই। তো যখন এক হয়েছে তখনই কিন্তু ক্ষমতায় তারা চলে গেছে। আবার যখন অনেক প্রপাগান্ডা অনেক কিছু অনেক যখন দেখছে তাদের এই ভুলগুলো হয়েছে, তখন কিন্তু আবার এই শক্তিটা প্যারালালে বেড়ে গেছে। মানে আপনার এটা একটা দাড়ি পাল্লার মতো, কখন এটা বেশি হইতেছে কখন এটা কম হইতেছে, সিচুয়েশনটা তাই। তাহলে ফলে সরকার গঠন করার ক্ষেত্রে এই জিনিসটা হয়ে সামনের দিকে আগায় গেছে। তো এখন তো আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগের অবস্থান আপাতত স্টপ। তাহলে যে শক্তিটা আছে এই শক্তিটাই মধ্যম শক্তি এবং অন্যান্য শক্তি যেটা আছে এইটারই আবার কয়েকটা ভাগ হইতেছে। তাহলে এই যে ভাগ হইতেছে, ফলে আপনার এই ভাগের ভিতরেই আপনি পাবেন। এখন হচ্ছে ওই এটাকে বাদ রেখে এখন প্রশ্ন হতে পারে যে আওয়ামী লীগের ভোটাররা ওই কাদের ভোট দিবে। আওয়ামী লীগের ভোটাররা আসলে কাউরে ভোট দিবে না। এটার কারণ হচ্ছে যে তার তো কোনো লাভ নাই। এই ভোটার আর বাংলাদেশের এই যে ইয়াং জেনারেশন, এখনও যে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে এদেরকে ভোট কেন্দ্রে আনাটা একটু কঠিন হইতে পারে, তবে তারা গেস করতেছে। কারণ হচ্ছে মানুষ ভোট না দিয়ে, কয়েক টাইমে ভোট না দিয়ে, ফলে যেটা করছে ভোট না দেওয়ার একটা কালচার বাংলাদেশে আপনার হয়ে গেছে। তো ভোট না দিয়ে অভ্যাসটা যেহেতু হয়েছে, তাদেরকে আবার নতুন করে অভ্যাসে আনাটা এটা নির্বাচন কমিশনের জন্য কঠিন একটা বিষয়। মানে এটা একটা বড় চ্যালেঞ্জিংয়ের একটা বিষয়। এই চ্যালেঞ্জিংয়ের মধ্যে যারা ভোট না দেওয়ারও একটা প্রবণতা আছে, অনেকে ভোট কেন্দ্রেই যাবে না, এটাও বাস্তবতা। যেহেতু ডিসেম্বরে আসে গেছে, কিন্তু এখন আমার কথাগুলো হয়তো মানে যেদিন নির্বাচন হবে ফেব্রুয়ারিতে সেদিন বুঝতে পারবেন। তো ওই দলগুলা ভোট কেন্দ্রে না যাওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ আওয়ামী লীগের সাপোর্টারের ভোট কেউই পাইবে না। তাহলে ওই যে বাকি যে সংখ্যাটা, এই সংখ্যাটার ভিতরেই আসলে এবার নির্বাচনের খেলাটা হবে। এখন এই নির্বাচনের এই খেলাতে আরও কিছু প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে মানে একটা হিড়িক তো উঠছে, জোয়ার তো উঠছে, আমরা দুইটা দেখছি, এখন নতুন করে দেখতে চাই। এটাও একটা প্রভাব কিন্তু একটা বিস্তার করবে। তো হতে পারে, মনে হতে পারে যে পরিস্থিতি আসলে চেঞ্জ হয়ে যাইতে পারে। পরিস্থিতি চেঞ্জ হয়ে আপনার বিএনপি যেটা আশা করতেছে এটা নাও হতে পারে। মানে এতদিন আগে যদি হয়তো 3 মাস আগে যদি নির্বাচন হইতো বর্ষ, তাহলে হয়তো বা এটা আমরা বলতে পারতাম যে বিএনপি আসলে ক্ষমতায় চলে আসতে পারে। কিন্তু এখন প্রেক্ষাপট টোটালি ভিন্ন। ওই যে বললাম না যে শক্তিগুলো আসলে বিভিন্নভাবে ভাগ বাটোয়ারা হওয়া শুরু হয়েছে। ফলে এটার একটা সম্ভাবনা খুব, যেমন বড় সাংবাদিকদের অনুমান হচ্ছে যে কাছাকাছি অবস্থান করতেছে, যে আমাদের ভোট এবং বিএনপির ভোট একদম কাছাকাছি প্যারালাল অবস্থান করতেছে, মানে ছুঁই অবস্থা। তাহলে যদি ছুঁই অবস্থা যে কোনো সময় এটা মানে জামাত ইসলাম সরকার গঠন অনায়াসেই করতে পারবে। ঠিক আছে, এটা অস্বাভাবিক কিছু না, আমরা ফেলেও দিতে পারি না, গেস করার কথা। আবার যদি এটা হয়ও, সে সরকার কতদিন টিকবে সেটাও একটা বিরাট বিষয়। বিষয় হচ্ছে যেই এখন ক্ষমতা এসে বসবে, তার এই যে বর্তমানে যে সমস্ত বিল, যে সমস্ত বাজেটে যে সমস্ত খরচের খাত বেড়ে উঠছে, এটা তো ওই যিনি ক্ষমতায় বসবে তাকে তো সামাল দিতে হবে। তো পরবর্তী স্টেপেও একটা সম্ভাবনা, একটা পরিশ্রমের অনেক খাটনির একটা কাজ আছে। কোত্থেকে এত টাকা পয়সা পাবে, কি আসবে, এটাও একটা বিষয়। তো দুইটা শক্তি অলওয়েজ প্যারালাল ছিল, এবং এই দুই শক্তির প্যারালালেই আসলে এই অভ্যন্তরীণ এই খেলাটা হবে। আবার ধরেন যে আপনি আমাদের বাংলাদেশের কালচারটা যদি দেখি, এখানে কিন্তু বাংলাদেশের কালচার মানুষ মোটামুটি যে কেন্দ্র, ধরেন আপনি কোনো গ্রামে আওয়ামী লীগ তো নাই, আপনি ধরেন যে বিএনপিকে আপনি ক্ষমতায় আনলেন জামাত ইসলামকে, এবং সে ভোটেই আসলো, একদম পুরোপুরি ভোটে পেয়েই সে ক্ষমতায় এসে বসলো। তাহলে যে আগে যেটা হয়তো কোনো কিছু করতে গেলে মনে করেন যে আওয়ামী লীগের লোকের কাছে যাইতো মানুষ, বা বিএনপির লোকের কাছে যাইতো। তো আবার হলে জনসংখ্যাটা বেশি, কিন্তু দৃষ্টির পরিবর্তনের কারণে সেটা কী হবে, সেটা হচ্ছে যে জামাতকে এসে ক্ষমতায় বসায় দিচ্ছে। কিন্তু তার তো লোকবলের যে সারা বাংলাদেশ জুড়ে যে বিষয়টা, যে সংখ্যাটার যে কমতি, কারণ একটা প্রভাব কিন্তু কাজ করে, প্রভাব ছাড়া কিন্তু কখনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় না। সেক্ষেত্রে সময় যখন দেখবে অন্য মানুষ যে আমি এই দুই দলের থেকেও
নিরাপত্তাটা পাইতেছি না, অর্থাৎ আমি জিতাই দিচ্ছি জামাতকে, আমি দুই দল থেকে নিরাপত্তাটা পাচ্ছি না, ওরা তো ডিস্টার্ব করবে। তাহলে যারা ভোট দিবে তারাও কিন্তু আরেকটা পরীক্ষার সম্মুখীন হইতে পারে। তাহলে কি দাঁড়াইতেছে? তাহলে দাঁড়াইতেছে আপনি এখানে ওনাকেও বসাই দিলেও যেমন একটা ঝামেলার মধ্যে একটা সিচুয়েশন আছে, পড়বে। আবার যদি বিএনপিও ক্ষমতায় দেশ এসে বসে, তাইলেও কিন্তু মনে করেন যে সমস্ত খাতগুলা, যে সমস্ত ঘাটতিগুলা পূরণ হয়েছে, মানে হয়েছে, সেটাও কিন্তু সামাল দেওয়া তার জন্য অনেক কঠিন হবে। তার মধ্যে 18 বছর পুরো দলটা দেশের এবারে রাজনীতি থেকে মোটামুটি বাইরেই ছিল, তার জন্য একটা বিষয়, কঠিন একটা বিষয়। তো এই হচ্ছে পুরোপুরি ওভারঅল যদি রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যদি তাকাই, এইটাই হচ্ছে একটা মানে এই ফ্যাক্টগুলো সামনে এসে যাইতেছে, মানে সামনে এসে দাঁড়াইতেছে যে এইগুলা মোকাবেলা করতে হবে। এখন এইগুলো বাদ দিয়ে, যেহেতু দুইটা ভাগের কথা আমি আপনাকে বলছি, যে দুইটা শক্তি সবসময় বাংলাদেশে ছিল। অন্যদিকে ভারতের দিকে যদি আমরা তাকাই, ভারত তার বাংলাদেশের চতুর্পাশে মোটামুটি যতটুকু ইনফরমেশন পাওয়া যায়, যে সে তার সেনাবাহিনীর মতো একটা বেল্ট, একটা ব্যবস্থা করছে বা এরকম লোকজন এনে রাখছে। যদি এটা তো তারা এমনি এমনি রাখে না, ঠিক আছে না? এবং আরেকটা কথা মনে রাখতে হবে যে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব করে কিন্তু সারভাইভ করা কঠিন। আপনার প্রতিবেশীর সাথে কিন্তু আপনার সুসম্পর্ক মাস্ট। যখনই আপনার প্রতিবেশীর সাথে আপনি দ্বন্দ্ব যাবেন, তো এটা সবসময়ের জন্য ওই দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব করা যায় না বেশিক্ষণ, এটা ব্যালেন্স করতে হয়। তো এই ব্যালেন্সিং করতে যায় ওই শক্তিটাকে প্রতিবেশীরা কিভাবে দেখবে, সেটাও একটা বড় ইস্যু। সামনে হয়তো বা আমরা এইটারও একটা সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে, ঠিক আছে? এটা অস্বাভাবিক কিছু না, মানে ওইটাও একটা আপনার আমলে নিতে হবে। তো বাইরের দিক থেকে এই একটা শক্তির তারাও আপনাকে স্টেবল হইতে দিবে, এই বিষয়টা কিন্তু তা না। আর আমি মানে আপনার বাসার পাশে যদি 10 তলা হয়ে যায়, আর আপনার যদি টিনের বাড়ি থাকে, তাহলে 10 তলা থেকে কিছু ময়লা আপনার বাড়িতে পড়বে। সো এটাকে আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এটা হলো ভারতের সাথে আমাদের অভ্যন্তরীণ যে আমরা যাই করি না কেন। এখন যুদ্ধের যে বিষয়টা, যেটা আরও ইম্পর্টেন্ট, যুদ্ধের ব্যাপারটা হচ্ছে যে যুদ্ধের বিষয় যদি আপনারা যদি কোরআন শরীফ খুলে দেখেন, যে কোরআন শরীফে এখন একটা ধর্মের লাইনে জায়গা, কারণ আমার সোর্স হচ্ছে এগুলো, আমি কানেক্ট করি এইভাবে। যদি আপনি দেখেন যে আপনার মুসা আলাইহিস সালামের সময় যুদ্ধের সময়ের কথা বলছিল, যখন যুদ্ধ বলল তখন আর কেউ যুদ্ধ করতে রাজি হয় নাই। আমাদের রাসূলের সময় অনেক যুদ্ধের সময় অনেক ঘটনা আছে যে তারা ঘরে বসে থাকতো, তারা বলছে কিন্তু যুদ্ধ করতে অজুহাত খুঁজতো, ঠিক আছে, দুর্বলতা প্রকাশ করতো। এই ব্যাপারে শক্ত যুদ্ধের বিষয়ে অনেকগুলো আয়াত আছে, যেটা দেখলে বুঝবেন যে আসলে যখন সিদ্ধান্ত হয়ে যায় তখন আসলে অনেকেই পিছপা হয়। এটা আর একমাত্র ওই সমস্ত যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ তাআলা স্বয়ং শক্তি ছিল, যে কারণে পৃথিবীতে এই সেনাবাহিনী আগেও ছিল, এদেরকে আলাদাভাবে সব কিছু দায়িত্ব নিয়ে একটা বাহিনী তৈরি করা হয়, যারাই আসলে যুদ্ধের মূল মন্ত্র হিসেবে থাকে। তো আমরা বললেই যে সবাই যে ঝাঁপায় পড়বে, বিষয়টা কিন্তু এরকম না। যারা বলতেছে তারাও হয়তো থাকবে না। তো এটাও একটা প্যাকেট, এটা তো কোরআন শরীফেরই ব্যাখ্যা। কোরআন শরীফে এরকম অনেক আয়াত আছে, নবীদেরকে যখন যুদ্ধের কথা বললো তখন তোমার অনেকেই সরে গেছে, যাদের তখন বলা হবে যে দুর্বল ঈমান। আবার যখন জিতে যায় তখন আবার কেউ আমি ছিলাম। তো আলটিমেটলি যদি যুদ্ধের দিকে আমরা যাই, তাহলে এইগুলোও মাথায় রাখতে হবে। প্রতিবেশীর বিষয়টাও আপনার মাথায় রাখতে হবে। অভ্যন্তরীণ যে দুইটা শক্তি থেকে একটা শক্তি অফ আছে, আরেকটা শক্তি আসলে ভাগযোগ হবে। এবং কোনো ছোটো শক্তি যদি একটা সত্যিকার অর্থে একদম ফ্রি ফেয়ার ইলেকশনে যদি পাশ করেও ক্ষমতা বসে, তাকে এটা নিয়ে যায়া, আমি যেন সারাংশটা নিয়ে সামনে আগায় নিয়ে যাওয়াটাও তার জন্য কঠিন হবে। তো হয়তো বাংলাদেশের এটা হয়তো নতুন একটা রাজনৈতিক ফ্লেভারে আমরা প্রবেশ করতে যাচ্ছি, মানে আমরা করে গেছি। এখন যেহেতু আমরা দেশের ভিতরেই আছি, আমাদের এই সব কিছুই আসলে
মানে আমরা যদি নাও চাই বা চাইও এটার মধ্যে দিয়ে যেতে হবে।